ভারতের স্টিল কুইন বা ইস্পাত রানী নামটা শুনলেই মনে হয় না জানি কে তিনি। ইনি হলেন কল্পনা সরোজ। এমন একজন নারী যিনি একেবারে শূন্য থেকে শুরু করে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তবে তার গল্পটা শুধু সাফল্যের নয়, বরং এমন সব বাধা ডিঙিয়ে আসার গল্প যা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। চলুন আজ শোনাই সেই অবিশ্বাস্য যাত্রার কথা। কল্পনা সরোজের লড়াইটা বুঝতে হলে সবার আগে ভারতের বর্ণপ্রথার সেই কঠিন বাস্তবতাকে বুঝতে হবে। তিনি জন্মেছিলেন এক দলিত পরিবারে, ঐতিহাসিকভাবে যাদের অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখা হতো। ভাবুন, ভারতে আজও প্রায় ১৬ কোটিরও বেশি মানুষ এই পরিচয়ের বোঝা বয়ে বেড়াচ্ছেন। এটা শুধু একটা সামাজিক পরিচয় নয়, এটা যেন একটা অদৃশ্য দেওয়াল যা মানুষকে স্বপ্ন দেখার অধিকারটুকুও দিতে চায় না। এই ব্যবস্থাটা কতটা ভয়ঙ্কর সেটা কোনো বইয়ের কথা নয়, এটা একটা জলজান্ত সত্যি। খবরের কাগজের শুধু এই একটা লাইনই হয়তো পুরোটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফুল তোলার অপরাধে দলিত বালককে পিটিয়ে হত্যা। আর ঠিক এমনই এক পৃথিবী থেকে শুরু হয়েছিল কল্পনা সরোজের পথ চলা। তো গল্পের প্রথম পর্বটা হল নিপীড়নের মধ্যে জন্ম। মহারাষ্ট্রের মূর্তিজাপুর গ্রামে কল্পনা সরোজের জীবনটা শুরুই হয়েছিল এমন এক বাস্তবতা দিয়ে, যেখানে তার জন্মপরিচয়টাই ছিল তার সবচেয়ে বড় শিকল। এরপরের অধ্যায় হতাশা থেকে সংকল্প। এখানেই তার জীবনটা এমন একটা মর্মান্তিক বাঁক নেয়, যেখানে শৈশব হারিয়ে যায় আর জীবনটাই প্রায় শেষ হতে বসেছিল। ভাবা যায়, মাত্র ১২ বছর বয়স, সেই বয়সে তার বিয়ে হয়ে গেল তার চেয়ে ১০ বছরের বড় একজনের সাথে। একটা শিশুর কাছ থেকে তার শৈশব কেড়ে নেবার এর চেয়ে নিষ্ঠুর আর কি হতে পারে। বিয়ের পর স্বামীর সাথে তিনি এলেন মুম্বাই, কিন্তু যে স্বপ্ন নিয়ে আসা তার কিছুই সত্যি হল না। তাকে থাকতে হল শহরের এক ঘিঞ্জি বস্তিতে, যেখানে বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধাও ছিল না। কিন্তু শুধু দারিদ্র্যই নয়, এর সাথে জুটল শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার। শারীরিক, মানসিক কোনো কিছুই বাদ ছিল না। শেষমেশ তার বাবা তাকে প্রায় উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু গ্রামে ফিরে কি শান্তি মিলল? না, বরং সমাজের লোকজনের টিটকিরি আর লাঞ্ছনা জীবনটাকে আরও দুর্বিষহ করে তুলল। পরিস্থিতি এমন হল যে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। জীবনের সেই পর্যায়ে মনে হচ্ছিল সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। কিন্তু তিনি বেঁচে গেলেন, আর এই বেঁচে যাওয়াটাই সবকিছু বদলে দিল। ওটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। তিনি ঠিক করলেন, না, এভাবে হেরে গেলে চলবে না, কিছু একটা করে দেখাতেই হবে। নিজের শর্তে নিজের মতো করে বাঁচতে হবে। এই জেদটাই তাকে সামনে এগিয়ে নিয়ে গেল। তো এই নতুন জেদ নিয়ে শুরু হলো তার নতুন পথ চলা। দিনে মাত্র ২ টাকার রোজগার থেকে নিজের পায়ে দাঁড়ানো কিভাবে হলো, চলুন দেখি। তিনি আবার ফিরে এলেন মুম্বাই, কিন্তু এবার আর সেই অসহায় ছোট্ট মেয়েটা হয়ে নয়। এবার এলেন নিজের ভাগ্য নিজে লিখবেন বলে। শুরুটা কিন্তু খুবই সাধারণ ছিল। একটা হুঁশিয়ারি কোম্পানিতে কাজ নিলেন, রোজগার দিনে মাত্র ২ টাকা। এরপর জীবনে আসে আর একটা মোড়। তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি একটা ছোট স্টিলের আলমারি বানানোর কারখানা পান, আর এখান থেকেই তিনি পা রাখেন কনস্ট্রাকশনের কঠিন জগতে। এই জগৎটাই তাকে ব্যবসার মারপ্যাচগুলো শিখিয়ে দেয়। আর এরপরই আসে তার জীবনের সেই অধ্যায় যা তাকে কিংবদন্তি বানিয়ে দেয়, কামানি টিউবসের গল্প। এমন একটা কোম্পানিকে বাঁচিয়ে তোলা যাকে সবাই অসম্ভব বলে ধরে নিয়েছিল। একবার ভাবুন তো, সালটা ২০০০। তিনি এমন একটা কোম্পানির দায়িত্ব নিলেন যেটা ১৯৮৮ সাল থেকে, মানে এক যুগেরও বেশি সময় ধরে লোকসানে চলছে। দিনার দায়ে দেউলিয়া, ঝাঁপ ফেলার অবস্থায়। সমস্যা সে তো ছিল পাহাড় সমান। দেনা কত? ১১৬০ কোটি টাকা। আইনি মামলা ১৪০টা। ফ্যাক্টরি বন্ধ, যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে। এমনকি শ্রমিকদের মধ্যেও ২টো আলাদা ইউনিয়ন, সারাক্ষণ ঝামেলা। মানে একেবারে যাকে বলে বিশৃঙ্খল অবস্থা। এই রকম একটা জট পাকানো পরিস্থিতিতে কল্পনা সরোজ এমন একটা জিনিস দেখতে পেলেন যা আর কেউ দেখেনি। তিনি বুঝলেন, এই যে ১১৬ কোটির দেনা, এর বেশিরভাগটাই তো আসল ঋণ নয়। আসল টাকার ওপর বছরের পর বছর ধরে সুদ আর জরিমানা জমেই এই অবস্থা হয়েছে। আর এই একটা উপলব্ধিই ছিল পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার স্ট্র্যাটেজিটা ছিল একদম পরিষ্কার, ৪টে ধাপে। ১.
তিনি প্রথমে দেনার আসল চেহারাটা বুঝলেন। ২. সোজা চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে। তার যুক্তিটা ছিল সোজা সাপটা। আপনারা যদি জরিমানা মাফ না করেন তাহলে ব্যাংক কিচ্ছু পাবে না, কারণ কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। ৩. এরপর তিনি মাথা ঠান্ডা করে ওই ১৪০০টা মামলার জট ছাড়ালেন। আর ৪. সব ঠিকঠাক করে ফ্যাক্টরি আবার চালু করলেন। শুধু তাই না, ব্যাংকের লোন, কর্মীদের পাওনা, এমনকি পুরনো মালিকের টাকাও তিনি একে একে শোধ করে দিলেন। কামানি টিউবস তো ছিল শুধু শুরু। এরপর তার জেদের জোরে যা তৈরি হল তা এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। তার ব্যবসার স্কেলটা একবার দেখুন। তার একটা চিনি কল, সাঁইকৃপা স্যাখের কারখানা, সেখানে প্রতিদিন ৭,৫০০ টন আখ মারাই হয়। ৭,৫০০ টন সংখ্যাটাই বুঝিয়ে দেয় তার উদ্যোগ ঠিক কতটা বড়। আর তিনি শুধু চিনিতেই থেমে থাকেননি, একই সাথে একটা 35 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টও তৈরি করছেন। মানে একই কমপ্লেক্সে চিনিও হচ্ছে, আবার বিদ্যুৎও তৈরি হচ্ছে। ভাবা যায়? তার বিজনেস এম্পায়ারের দিকে তাকালে সত্যি অবাক হতে হয়। চিনির কল, পাওয়ার প্ল্যান্ট, স্টিল ম্যানুফ্যাকচারিং, বক্সাইটের খনি, কি নেই? এমনকি দেশের বাইরে কুয়েত আর দুবাইতেও তার কপার টিউবের ব্যবসা ছড়িয়ে পড়েছে। কিন্তু দেখুন, কল্পনা সরোজের গল্পটা শুধু ব্যবসা বা টাকার গল্প নয়, এটা তার থেকেও অনেক বড়। এটা হলো একার হাতে সব প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা মহাকাব্য। তার জীবনটা আমাদের একটা জিনিসই শেখায় যে যদি মনের মধ্যে অদম্য জেদ থাকে, তাহলে যে কোনো সামাজিক বাধা যত বড়ই হোক না কেন, তা ভাঙা সম্ভব। কে কোথায় জন্মেছে বা কার কি পরিস্থিতি, সেটা দিয়ে তার ভবিষ্যৎ ঠিক হতে পারে না। তার পুরো জীবনটাই যেন এই একটা কথাকে সত্যি প্রমাণ করে দেয় যে মানুষটা সবকিছুর বিরুদ্ধে লড়তে তৈরি, তাকে আসলে কোনো কিছুই থামাতে পারে না। কল্পনা সরোজের এই অসাধারণ জীবনযাত্রা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। শত শত বছর ধরে চলে আসা একটা ইতিহাস, একটা গল্প, সেটাকে বদলাতে আখির কি লাগে? হয়তো উত্তরটা খুব সহজ, লাগে শুধু একজনের অদম্য সাহস আর হার না মানার জেদ।